ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله العظيم. জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আহসানুল জাযা। জুনায়েদ ভাইকে অসংখ্য ধন্যবাদ পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করার জন্য। তো সম্মানিত হযরতগণ, এখানে যারা উপস্থিত আছেন, একজন একটা ইসলামী নাশিদ আলহামদুলিল্লাহ তাআলা পেশ করতে পারেন। তাহলে ভিডিওতে সে হাত উঠালে আমি মিউট করে দেব। একটি ইসলামী নাশিদ আলহামদুলিল্লাহ তাআলা পেশ করতে পারেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হযরতগণ, যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন সবাই ভিডিওগুলো বন্ধ করে রাখবেন। বিনা প্রয়োজনে কেউ ভিডিওগুলো চালু করে রাখবেন না। এতে করে যারা দুর্বল জায়গা থেকে নেটওয়ার্ক থেকে যুক্ত হয়েছে তাদের জন্য ক্লাসটা করা অনেকটাই সহজ হয়ে যাবে। তো কেউ ইসলামী নাশিদ পেশ করতে চাইলে ভিডিওতে এসে হাত উঠাতে পারেন, তাহলে আমি আপনাকে মিউট করে দেব। আপনি একটা ইসলামী নাশিদ অথবা হামদে বাড়ি তারা পাঠ করে শোনাতে পারবেন। তো ইসলামী নাশিদ না গাইলেও চলুন আমরা একটু কাজের কথায় আসি। অল্প সময়ের ভিতরে আমাদের উস্তাদ চলে আসবেন, উস্তাদ আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ ক্লাস করাবেন। তো তার আগে আমি দুটো কথা বলবো, সেটা হলো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করেন কিন্তু ভালো কিছু করার প্রতি এখনো সাহস পাচ্ছেন না, অন্তত একবার হলেও কি করবেন, আমাদের অফিসটা ভিজিট করে যাবেন, যেখান থেকে আপনারা লেনদেন করবেন, যেখান থেকে আপনারা কি করবেন, কাজ করবেন। এই জন্য যারা সময় সুযোগ আছে অবশ্যই অবশ্যই কি করবেন, একবার অফিসটা ভিজিট করে যাবেন, একবার অফিসটা ঘুরে যাবেন। আর হিজামা পলিপাস এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। বিশেষ করে হিজামা হিজামা হলো একটা সুন্নতি নববী চিকিৎসা, যার মধ্যে প্রায় 129টি রোগের চিকিৎসা রয়েছে। হিজামার মাধ্যমে হার্টের ব্লক ছোটানো যায়, হিজামার মাধ্যমে রক্ত পরিষ্কার করা যায়, হিজামার মাধ্যমে গ্যাস্ট্রিকের সমস্যা নিরাময় পাওয়া যায়, হিজামার মাধ্যমে অ্যালার্জি সমস্যা দূর করা যায়, হিজামার মাধ্যমে মাথা ব্যথা যে কোনো সমস্যা থেকে বাঁচা যায়। এই জন্য সম্মানিত হযরতগণ, আপনাদের যাদের ইচ্ছা আছে অর্গানিক ভাবে জীবনযাপন করবেন, অর্গানিক ভাবে লাইফস্টাইল পরিচালনা করবেন, অর্গানিক ভাবে নিজেকে চালাবেন, পরিবারকে চালাবেন, তারা কি করতে পারেন, সুন্নত নববীর এই চিকিৎসাটাকে আত্মস্থ করার জন্য আমাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন। আর সর্বোপরি যারা অংশগ্রহণ করবেন, অন্যান্য অনেক জায়গায় আপনারা কি পাবেন, এই প্রশিক্ষণ করতে পারবেন, কিন্তু সেখান থেকে আপনারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরকারি একটা লাইসেন্স সেটা পাবেন না, যা মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি আমাদের হিজামা পলিপাসে যে সার্টিফিকেটটা প্রদান করা হয়, সেই সার্টিফিকেটের মাধ্যমে আপনারা চাইলে একটা চেম্বার দিয়েও কাজ শুরু করতে পারবেন, যেখানে একটা ট্যাগ লাইসেন্স, ডাক লাইসেন্স ইত্যাদি অনেক কিছু লাগে, কিন্তু আপনি হিজামা পলিপাসে একটা চেম্বার দেওয়ার জন্য এই সার্টিফিকেটটাই এক ফি যথেষ্ট হয়ে যায়। এই জন্য যারা চাচ্ছেন মাঠ পর্যায়ে কাজ করবেন, ফার্মেসি দিয়ে কাজ করবেন, চেম্বার নিয়ে কাজ করবেন, তাদের জন্য আমাদের এই প্রশিক্ষণটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে যারা নাকের পলিপাসের সমস্যায় আছেন, অনেকে রাতে ঘুমাতে পারেন না, নাক ডাকার সমস্যা হয়, অল্পতেই ঠান্ডা লেগে যায়,
রাস্তাঘাটে ঘোরাঘুরি করলে মাথা ব্যথা হয়, ইত্যাদি অনেক প্রবলেমের শিকার হন নাকের পলিপাসের কারণে। কিন্তু অধিকাংশ মানুষ নাকের পলিপাস থাকা সত্ত্বেও তারা বুঝতে পারে না যে কোনটা নাকের পলিপাস আর কোনটা এমনিতেই হচ্ছে, কোনটা নাকের পলিপাসের কারণে হচ্ছে। আমাদের অফিসে যারা ভিজিট করতে যায় দেখা যায় যে 10 জন লোকের ভিতরে প্রায় 8 জন লোকের ভিতরে কি থাকে, নাকের পলিপাসের সমস্যা থাকে। আমরা তাদেরকে 4-5 হাজার টাকা যে চিকিৎসা নিতে লাগে সেই চিকিৎসাটা কি করি, ফ্রিতে করে দিই। কথা আসতো, কিন্তু এই মুহূর্তে আমাকে একজন কল দিয়েছিল, অফিসিয়াল লোক, সে কারণে আমি আপনাদের থেকে ছিন্ন ছিলাম। এখন তো মনে হয় কথাগুলো বোঝা যাচ্ছে। তো সম্মানিত হযরতগণ, আপনারা যারা উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে ক্লাস করেন। আমাদের উস্তাদ জি উপস্থিত হয়েছেন, অল্প সময়ের ভিতরে ক্লাস শুরু করবেন। তো সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে আমি আসতেছি, 1 মিনিটের মধ্যে আসতেছি। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি অফিসে আছি এখন। জি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ সহকারে আশা করি শুনবেন। প্রথমে আমরা আজকে আলোচনা করব হচ্ছে ফেসবুক পেজ বুস্টিং নিয়ে আলোচনা করব। ফেসবুক পেজ বুস্টিং সফলতা হওয়ার জন্য যে সমস্ত গোপন বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ব্যবসায়ী এবং উদ্যোক্তা এবং এই ব্যবসায়ী উদ্যোক্তার মধ্যে পার্থক্য, একজন ব্যবসায়ী কাকে বলে এবং উদ্যোক্তা কাকে বলে, এবং বর্তমান সময়ে একজন সফল উদ্যোক্তা কি কি অভিজ্ঞতা থাকা উচিত, এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আমাদের এখানে আমরা চেষ্টা করবো যে প্রতিদিনই আপনাদেরকে নতুন কোনো বিষয় আপনাদেরকে শেখানোর জন্য, তাই খুব মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি কথাগুলো খুব ভালোভাবেই বুঝবেন। একজন সফল উদ্যোক্তা, বিশেষ করে সফল উদ্যোক্তা কাকে বলে? সফল উদ্যোক্তা কাকে বলে? সফল উদ্যোক্তা হচ্ছে সেই ব্যক্তি যিনি শুধু নিজের স্বপ্ন পূরণ করে না। একজন সফল উদ্যোক্তা শুধু নিজের স্বপ্ন পূরণ করে না,
বরং অন্য মানুষের জন্য কর্মস্থান, অনুপ্রেরণা, কল্যাণের পথ তৈরি করেন। তিনি হচ্ছেন একজন সফল উদ্যোক্তা। একজন উদ্যোক্তা শুধু ব্যবসা করে না, তিনি সমস্যার সমাধান করেন, মানুষের প্রয়োজন বুঝেন। উদ্যোক্তা এবং ব্যবসায়ী মানে আমরা অনেক সময় ব্যবসায়ীরই উদ্যোক্তা মনে করি, অথবা উদ্যোক্তারেও ব্যবসায়ী মনে করি। এদের মধ্যে অনেক তফাৎ, পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। যে উদ্যোক্তা এবং বিশেষ করে একজন সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ীর মধ্যে অনেক পার্থক্য। ব্যবসায়ীদের একরকম চিন্তাধারা, উদ্যোক্তাদের আরেক রকম চিন্তাধারা। কেন আমরা উদ্যোক্তা হবো এই ব্যাপারগুলো একটু আলোচনা করবো। কারণ উদ্যোক্তা হব না ব্যবসায়ী হব, দুইটার মধ্যে পার্থক্য যখন আলোচনা হবে তখন আপনি বেছে নেবেন যে আমি কি হতে চাই, আমি কি ব্যবসায়ী হব নাকি উদ্যোক্তা হব। তাহলে উদ্যোক্তা হচ্ছে সেই ব্যক্তি যিনি নিজের স্বপ্ন পূরণ করে না, বরং অন্য মানুষের জন্য কর্মস্থান তৈরি করে, অন্য মানুষের অনুপ্রেরণা, অন্য মানুষের কল্যাণের পথ তৈরি করেন। একজন উদ্যোক্তা শুধু ব্যবসা করে না, তিনি সমস্যার সমাধান করেন, মানুষের প্রয়োজন বুঝেন, ধৈর্য এবং সততার সাথে পরিশ্রম দিয়ে নিজের অবস্থা তৈরি করেন। তিনি হচ্ছেন একজন উদ্যোক্তা। অনেকেই ব্যবসা শুরু করে কিন্তু সফল উদ্যোক্তা হতে পারে না, কারণ সফলতা আসে শুধু বিশেষ গুণের মাধ্যমে। উদ্যোক্তাদের কিছু বিশেষ গুণ থাকে, যেই গুণগুলো ব্যবসায়ীদের থাকে না, যার কারণে অনেক ব্যবসায়ীরা ব্যবসা করে ঠিকই কিন্তু সফল হয় না। অনেক ব্যবসায়ী, কেউ মুদি দোকান আছে, কেউ কসমেটিক দোকান আছে, বিভিন্নভাবে আছে, কিন্তু সর্বশেষ তারা কিন্তু সফল না। কিন্তু সফল ব্যবসায়ী বা সফল উদ্যোক্তা, এরা তেমন কিছু না থাকলেও কিন্তু সে একজন উদ্যোক্তা হওয়া সত্ত্বে তার প্রথমে কিছু না থাকলেও সে একসময় সফল হয়ে যায়। তাই সফল উদ্যোক্তা, কারণ সফল উদ্যোক্তার জন্য কিছু গুণ আছে। একজন সফল উদ্যোক্তার গুরুত্বপূর্ণ গুণাবলী আছে। নাম্বার ওয়ান, স্বপ্ন, বড় স্বপ্ন দেখার সাহস থাকে। যারা উদ্যোক্তা তাদের স্বপ্ন থাকে অনেক বড়, যারা ব্যবসায়ী তাদের স্বপ্ন অল্প। চা বিক্রেতাও একজন চা বিক্রি করে, সেও একজন ব্যবসায়ী, কিন্তু তার স্বপ্ন কিন্তু অনেক বড় না। সে চিন্তা করে আমি বেচা কেনা করি, ব্যবসা করি, দিন গেলে বা মাস গেলে আমার পরিবার চললেই চলবে। কিন্তু উদ্যোক্তারা স্বপ্ন দেখে বড়। চিন্তাটা, সফল উদ্যোক্তার ছোট চিন্তা আটকে থাকে না, তারা অসম্ভবকে সম্ভব করার সাহস রাখে। যে মানুষ স্বপ্ন দেখতে জানে সে একদিন বাস্তবতাকেও বদলাই দিতে পারে। সেজন্য স্বপ্ন আমরা দেখতে হবে। যদি আমার উদ্যোক্তা হওয়ার চিন্তাধারা থাকে, আমি একদিন কোটি কোটি টাকার মালিক হব, একদিন এত পরিমাণ টাকা হবে, যে এত পরিমাণ সম্পদ হবে যে আমি নিজেও জানি না। আমার সম্পদ আমি আল্লাহ রাস্তায় খরচ করব, আমার সম্পদ আমি ইসলামের প্রতি, দিনের প্রতি খরচ করব। যদি চিন্তাধারা মস্তিষ্ক এমন থাকে, এবং টাকা কামানো আপনার হারাম না, টাকা কামানো আপনার কোনো ক্ষতির, খারাপ কিছু না, কিন্তু ওই টাকাটাকে আপনাকে সঠিকভাবে ব্যবহার করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার টাকা না থাকলে আপনি দিনের কাজ করতে পারবেন না, টাকা না থাকলে আপনি ভালো কোনো কাজ করতে পারবেন না, মানুষের সাহায্য করতে পারবেন না। টাকা আছে আপনি হজে যাইতে পারবেন, আল্লাহর ঘরে যাইতে পারবেন, টাকা আছে জাকাত দিতে পারবেন, টাকা আছে আপনি একটা মাদ্রাসা করতে পারবেন, টাকা আছে আপনি একটা ভালো মানুষের সাহায্য করতে পারবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন। টাকা নাই আপনি কিছুই করতে পারবেন না। তারপর টাকা কামানো এটা খারাপ কোনো কিছু না, তবে সঠিকভাবে ইনকাম করলে। আপনার যদি স্বপ্ন বড় থাকে যে আমি ভালো, আমার যতটুকু প্রয়োজন, এমন যদি এতটুকু স্বপ্ন থাকে যে আপনি প্রতি মাসে আমি 1 লাখ টাকা ইনকাম করবো, তাহলে 50,000 করতে পারবেন। আর যদি স্বপ্ন থাকে আমি প্রতি মাসে 1 কোটি ইনকাম করবো, তাহলে হয়তো আপনি কাছাকাছি যাইতে পারেন। 1 লাখ থাকলে 50,000ও পাবেন কিনা সন্দেহ, আর অর্ধেক পাবেন কিনা সন্দেহ। স্বপ্ন যার যেমন, আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা ওরকম করে। যার চিন্তাধারা যেমন, যার মস্তিষ্ক যেমন, যার মস্তিষ্ক ছোট সে ছোটই থাকে, যার মস্তিষ্ক বড় সে অটোমেটিকলি আল্লাহ তাকে বড় করে দেয়। যার চিন্তাধারা বড় থাকে, দেখবেন যারা যারা বড় বড় জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, বা যারা বড় বড় কোটিপতি হয়েছে, তাদের কাছ থেকে যায় শুনে দেখবেন, তাদের তাদের গল্পগুলো শুনবেন যে তাদের চিন্তাধারা কেমন ছিল। তারা চিন্তাধারার উপর ওইভাবে কাজ করেছে, মেহনত করেছে, যার ফলে তারা আজকে অনেক বড় সফলতা। আমাদের মস্তিষ্কের, সবার মস্তিষ্কের উপর একটা পর্দা আছে, যে পর্দা, এটা হচ্ছে তার চিন্তাধারার পর্দা।
কারো পর্দা আছে প্রতি মাসে 20,000 টাকার পর্দা, মানে আমি 20,000 টাকা ইনকাম করলে আমি সফল, এই পর্দা আছে। কেউ 30,000 টাকা ইনকাম করলে আমার সংসার চলে যাবে, আমি সফল। কারো চিন্তাধারা হচ্ছে 1,00,000 টাকা, কারো চিন্তাধারা কোটি টাকা। তো যার যেমন পর্দা, এই পর্দাটা যদি আপনি সরাই ফেলেন, পর্দা সরাইলে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেখতে পাবেন। 20,000 টাকার চিন্তা পর্দা ফেলে দেন মাথা থেকে, ব্রেন থেকে ওটা সরাই ফেলবেন। সরাই ফেললে আপনি দেখবেন কোটি কোটি টাকা। আপনিও মানুষ, আমিও মানুষ। আমি যদি প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করতে পারি, আপনি কেন পারবেন না? তাহলে আপনিও মানুষ, আমিও মানুষ। পার্থক্য কি? পার্থক্য শুধু মেধার, পার্থক্য হচ্ছে চিন্তাধারা, মস্তিষ্কর চিন্তা। মস্তিষ্ক চিন্তাধারার কারণে আমাদের, আমিও মানুষ, আমিও আপনার মতন একজন আলেম, আমিও আপনার মতন একজন, আমি যদি প্রতি মাসে 50 লাখ টাকা ইনকাম করতে পারি, আপনি কেন পারবেন না? এটা সম্ভব, সবাই পারবে। এটার মধ্যে পার্থক্য হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক যার যেমন, চিন্তাধারা যার যেমন, আল্লাহ তাআলা ফয়সালা করে এমন, এবং ওই ধরনের ওইভাবেই সে পৌঁছায়। সেজন্য আমাদেরকে কি করতে হবে? আগে মস্তিষ্ক, স্বপ্ন বড় করতে হবে। স্বপ্ন বড় দেখে হচ্ছে উদ্যোক্তারা। আর যদি আপনি ব্যবসায়ী হন, ওই যে অল্প এতটুকু, ওইটার মধ্যে সীমাবদ্ধ। আপনি একজন রিক্সা বা একজন চাওয়ালাও, চার দোকানদারও, সে একটা স্বপ্ন, তার যদি স্বপ্ন থাকে তার প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করবো, তো ওই রকমই স্বপ্ন। আর উদ্যোক্তারা চিন্তা করে না আমি বড় একটা কোম্পানি তৈরি করব, আমি বড় একটা ইন্ডাস্ট্রির মালিক হব, বা বড় একটা কোম্পানির মালিক হব, বা এরকম একটা অবস্থান তৈরি করব, আমি হাজার হাজার মানুষের সেবা করব, বা আমি হাজার হাজার মানুষ আমার থেকে সেবা পাবে। এই ধরনের মস্তিষ্কের কারণে, তাহলে 1 নম্বর স্বপ্ন, উদ্যোক্তাদের স্বপ্ন হচ্ছে বড়। 2 নম্বর হচ্ছে ধৈর্য। ধৈর্য তাদের সবচেয়ে বড় শক্তিশালী মাধ্যম। একজন উদ্যোক্তার সবচেয়ে হচ্ছে ধৈর্য। ধৈর্য তাদের সবচেয়ে বড় শক্তি। একদিন সফলতা আসে না। অনেক সময় উদ্যোক্তারা হাজারো ব্যর্থতার পরে যারা লেগে থাকে, তারা একদিন ইতিহাস তৈরি করে। আজ কষ্ট হচ্ছে মানে তুমি হারছো না, বরং তুমি সফলতার জন্য প্রস্তুতি হচ্ছ। সেজন্য আমাদের 2 নম্বর গুণ থাকতে হবে উদ্যোক্তাদের, ধৈর্য। 3 নম্বর হচ্ছে সততা। সততা তাদের, একজন উদ্যোক্তার সবচেয়ে বড় পরিচয় সততা। টাকা দিয়ে সাময়িকভাবে সফলতা পাওয়া যায়, কিন্তু মানুষের বিশ্বাস অর্জন করতে লাগে সততা। আপনি টাকা দিয়ে সফলতা পাবেন কিছু, কিন্তু বিশ্বাস দিয়ে, সততা দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতে পারবেন। আর একবার বিশ্বাস অর্জন করতে পারলে সারা জীবন ইনকাম করবেন। তাই সফল উদ্যোক্তারা কখনো প্রতারণা দিয়ে দীর্ঘস্থায়ী সফলতা চান না, তারা সবসময় সততা দিয়ে দীর্ঘস্থায়ী সফলতা চান। এজন্য 3 নম্বর একজন উদ্যোক্তার গুণ হচ্ছে সততা। 4 নম্বর হচ্ছে সময়ের মূল্য বোঝে। অলস মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সফল উদ্যোক্তারা সময়কে কাজে লাগায়। অলস মানুষ অনেক স্বপ্ন দেখে, আমি এই করব সেই করব, ভবিষ্যতে এই করব সেই করব, কিন্তু অলস, কাজ করে না। কিন্তু সফল উদ্যোক্তারা সময়কে কাজে লাগায়, একটা সময় নষ্ট করতে চায় না। আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা পায় সেটাও কাজে লাগায়, মাগরিব থেকে ঈশার পরে যে সময়টা পায় সেটাও কাজে লাগায়। কোনো সময় তার বেহুদার সময় কাটায় না, সবসময় সে এই সময়টাকে সবসময় সে কাজে লাগায়। তো যে ব্যক্তি সময়কে সম্মান করে, সময় একদিন তাকে সম্মান দেয়। তাই যে ব্যক্তি সময়কে সম্মান করবে, সময়ও একদিন তাকে সম্মান দিবে। সেজন্য আমাদের সফল উদ্যোক্তা সময়কে কাজে লাগাবে। সময়, যে ব্যক্তি সময়কে সম্মান করবে, সময় একদিন তাকে সম্মান দিবে। সেজন্য আমাদের কখনোই অলস এবং সময়ের যদি আমরা মূল্য না দিই, আমাদের অনেক সময় নষ্ট হয়, যেটা আমরা এই সময় জীবনে কোনদিন পাবো না। একদিন আপনি কাজে লাগবেন, কাজে লাগার পরে সফল, মানে চিন্তা থাকবে যে আরে আরো আগে থেকে যদি এই কাজটা লাগতাম। এই যে মনে করেন, আমি আজকে আমার একজন বন্ধু আসছে আমার অফিস, তো ওনাকে আরো মানে 1-2 বছর আগে বলছি যে কাজ শুরু করেন, কাজে লাগেন, কাজ শুরু করেন, তো শুরু করে নাই। তো খেদমত করতেছিল মাদ্রাসায়, তো আজকে আমার কাছে দুঃখ প্রকাশ করতেছিল যে মে মাস থেকে তার বেতন পায় নাই, মে মাস থেকে বেতন পায়নি, মে মাস থেকে বেতন নাই, বেতন বাকি, মাদ্রাসা মসজিদ দুইটাতেই বাকি। তার স্ত্রী বাচ্চা হবে, দাঁতের সমস্যা, ডাক্তার দেখাবে, সেই দাঁতের টাকার, বেতন পায় না দেখে টাকার কারণে ডাক্তার দেখাতে পারতেছে না। তো এই যে কষ্ট, এখন আজকে মানে আমার কাছে আসতে পরামর্শ করার জন্য আমি আজকে দাওয়াত দিছি, রাতে আমার সাথে খাবার খাবে। তো এতদিন পরে 2 বছর পর আজকে বুঝতে পারছে যে না, আসলে আজকে একই সাথে পড়ালেখা করছি, একই জামাতে পড়ছি একসাথে, যে আজকে তুমি একটা কোম্পানির মালিক আর আমরা এখনো পর্যন্ত ওই অবস্থায় আছি।
আরো 2 বছর আগে বলছিলাম, আমি অনেক বন্ধু বান্ধবরে অনেকে অর্থনৈতিক ভাবে হেল্প করে আমি এই রাস্তায় নিয়ে এসেছি। অনেক সময় অনেক কষ্ট শুনেছি, দেখেছি, কারণ বন্ধু তো বন্ধুই। আমি যতই মালিক হই আর যাই হই, কোম্পানি করি না যাই করি, কিন্তু বন্ধু তো বন্ধুই। পড়ালেখা একসাথে করছি, বন্ধু তো বন্ধুই। চেষ্টা করছি অনেক বন্ধু বান্ধবরা যারা দুর্বল ছিল, অর্থনৈতিক কঠিন অবস্থা ছিল, তাদেরকে এমন কিছু ট্রেনিংও ফ্রি করায় বা নিজের পকেটের টাকা দিয়ে করায়, নিজের পকেটের টাকা দিয়েও এই রাস্তায় এনে মোটামুটি এখন অনেক বন্ধু ভালো অবস্থা আছে। তো এই যে বন্ধু আজকে আসছে, তো এ কষ্টের মধ্যে আছে, তো পরামর্শ নিতে আসছে আমার কাছে যে কি করব, কিভাবে কি করব, হয়তো খাওয়া দাওয়ার পরে আরো পরামর্শ করবে। তো সেটা বলতেছিলাম যে সময়টাকে যদি কাজে লাগানো যায়, সঠিক সময় যখন আপনি আহ সময়ের মূল্য বুঝবেন, যে আগের 2 বছর আগে যদি সে শুরু করতো, এমন বন্ধু আছে অনেকে বলে উস্তাদ আরো আগে যদি শুরু করতাম তাহলে আজকে আরো একটু ভালো হতো। তো যার যখন রিজিক যখন যেটা আসবে সে তো অবশ্যই ওখান থেকে ওই সময় থেকে পাবে। কিন্তু এটা একটা বিষয় যে যে যত আগে থেকে শুরু করবে, যে যত সময়টাকে মূল্য দিবে, 5 বছর পর আর এই সময়ের ব্যর্থ বা এই সময়টাকে কাজে যেগুলো সময় চলে যায় তখন আফসোস করতে হয়। এরপর হচ্ছে যারা উদ্যোক্তা তারা ব্যর্থতাকে ভয় পায় না। একবার ব্যর্থ হয়েছি, একবার ব্যবসা করতে যাই ঠকে গেছি, বা একবার ব্যবসা করতে যাই একবার লস খেয়েছি, তো ওইটা তারা এই ব্যর্থতা তাদেরকে থামাতে পারে না যারা উদ্যোক্তা, বরং প্রতিটা ব্যর্থতা তাদের নতুন শিক্ষা দেয়। যেখানে আমি অনেক সময় একটা ব্যবসা করতে যাই, একটা লস হইতে পারে, এখন এই লস হইলে তখন আমি ওখানে ছেড়ে থেমে যাব, এটার মধ্যে সবচেয়ে বড় আমাদের সফলতা না আসার কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে, আমি একটা বলি, সেটা হচ্ছে শুরু করব কিভাবে, শুরু করব কোথা থেকে, শুরু করব কেমনে, শুরু করব মানে এই রাস্তাটাই খুঁজে পাই না, যে কোথা থেকে শুরু করব, কেমনে শুরু করব ভাই, মানে শুরু করাটাই আমরা পারি না। আপনার শুরু করাটা হচ্ছে আপনি যেটা পারেন, যেটা বুঝেন ওখান থেকে শুরু করে দিতে হবে, যা আছে ওটা দিয়ে, মানে কয় টাকা আছে, টাকা নাই, পুঁজি নাই, এই নাই সেই নাই, বিভিন্ন অজুহাত। তো টাকা না থাকলেও ওইটা দিয়ে শুরু করতে হবে, মানে আপনার যেটা আছে ওইটা দিয়ে আপনি যদি শুরু করতে পারেন, তাহলে আপনি সফলতার প্রথম ধাপে এগিয়ে গেলেন। 2 নম্বর, সফলতা না আসার আরেকটা কারণ, মানে তার মানে হচ্ছে শুরু করতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। 2 নম্বর আরেকটা কারণ হচ্ছে যে আমরা শুরু করার পরে আমাদের একটা ভুল হয়, ভুল হওয়ার পরে সাথে সামান্য ক্ষতি হয়, ক্ষতি হলে তখন আমরা ওখানে রেখে দিয়ে ছেড়ে যাই। কিন্তু না, সফলতা না আসার এই একটা কারণ হচ্ছে যে আপনি ওইটা না, ওই কাজ না করে, যেটা সমস্যা হয়েছে, মানে ভুল হয়েছে, আপনি ওই ভুলটাকে সংশোধন করে সামনে আগান। আপনি একটা জায়গায় আটকে গেছেন, ওখানে ওখানে ফেলাইতে চলে গেলেন, এরকম না করে যদি আপনি কোনো সমস্যায় আসে বা কোনো সমস্যা আপনার সম্মুখীন হয়, ওটা ওখানে রেখে দিয়ে আপনি ওইটা সমস্যার সমাধান করে সামনে আগান, তাহলে আপনি সফলতা পাবেন। ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না, ব্যর্থতা তাদের থামাতে পারে না যারা একজন উদ্যোক্তা। প্রতিটি ব্যর্থতা থেকে নতুন শিক্ষা নিতে হবে। হেরে যাওয়া শেষ না, চেষ্টা বন্ধ করাই আসল ব্যর্থতা। আপনি হেরে গেছেন মানে হচ্ছে শেষ নয়, এখানে শেষ না, বরং আপনি ওখানে চেষ্টা বন্ধ করে দেওয়াটা হচ্ছে আসল ব্যর্থতা। আপনি বন্ধ করে দিয়েছেন মানে আপনার ব্যর্থ। 6 নম্বর হচ্ছে মানুষের উপকার করার মানসিকতা। উদ্যোক্তাদের চিন্তাধারা থাকে আরেকজনের উপকার করবো, আরেকজন আমার থেকে একটা ভালো সেবা পাক, বা আরেকজন আমার থেকে ভালো কিছু পাক, এটা হচ্ছে একজন উদ্যোক্তাদের গুণ। কিন্তু ব্যবসায়ীদের এই গুণ অনেক সময় না থাকে না, তারা নিজের চিন্তা করে। কিন্তু আপনার মধ্যে যদি আপনি সফল উদ্যোক্তা শুধু লাভের চিন্তা করে না, মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করে, কারণ মানুষের দোয়া ভালোবাসা ব্যবসাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। এজন্য এই গুণটা আমাদেরকে এখন থেকে, যদি আপনি ব্যবসা বাণিজ্য করার চিন্তাধারা থাকে, তাহলে আপনি কমপক্ষে এই চিন্তাধারাটা নিবেন, মানুষের সেবা করব, মানুষের উপকার করব, এই মস্তিষ্ক নিয়ে ব্যবসা শুরু করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবে। আর যদি চিন্তা থাকে নিজের খাওয়ার, নিজে পেট ভরার, নিজে অনেক কিছু করব, এই চিন্তাধারা, দেখেন আমি আমার কথাই বলি, আমি যখন ব্যবসা শুরু করি, উদ্যোক্তা হই, আমি মানুষের চিন্তাটা আগে বেশি করছিলাম, সবচেয়ে বেশি অন্যর উপকার করার চিন্তাধারা নিয়ে কাজ শুরু করছিলাম। অনেক বিষয় শিখিয়ে দিয়েছি, এটা অনেক মানুষের এই মস্তিষ্ক নাই। অনেক মানুষ একটা জিনিস জানে, জানার পরে ওই জিনিসটা শিখাইতে চায় না। কেন চায় না? যে অন্য মানুষ শিখে গেলে হয়তো আমার রিজিক কমে যাবে, এটা হচ্ছে ছোট মনের মস্তিষ্ক মানুষ। আপনি একটা বিষয় শিখছেন, জানেন, এই ব্যাপারটা আপনি আরেকজনকে শিখাইতে চান না, এটা আমাদের অনেকেরই আছে। আপনি একটা বিষয় জানেন, ওই জিনিসটা যদি আমি জানতে চাই, আপনি শিখাইতে যাবেন না। এটা হচ্ছে আমাদের ছোট মস্তিষ্ক মানুষ। একটা কথা মাথায় রাখবেন, রিজিক আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আসমান থেকে নির্ধারণ করা। আপনার রিজিক আমি কখনোই খেতে পারবো না, আপনি আমার রিজিক কখনোই খেতে পারবেন না। যদি মস্তিষ্কে এমন থাকে যে মনে হয় আমি এই জিনিসটা শিখলে ও যদি শিখে যায়, তাহলে মনে হয় আমারটা কমে যাবে, এই ব্যাপারটা যদি আপনি মনে করেন, তাহলে আপনার চিন্তাধারা সম্পূর্ণ ভুল। কারণ আপনার রিজিক
কোনোদিনও ওই ব্যক্তি খেতে পারবে না, আপনিও কারো রিজিক খেতে পারবেন না। এই যে অনেক সময় দেখা যায় ছোট মস্তিষ্ক ডাক্তার বা দোকানদার আপনার পাশে দোকান দিলে সে রেগে যায়, এই দোকানটা কিভাবে উঠানো যায়, এই দোকানটা কিভাবে ক্ষতি করে দেয়, ভাই দোকানদার এখানে রাখা যাবে না, লোক দিয়ে মানুষ দিয়ে কোনোভাবে এরে উঠানো যায় কিনা। এই যে চিন্তাধারা, এটা হচ্ছে ছোট মস্তিষ্ক মানুষ, এরা কোনোদিনও বড় হতে পারে না, জীবনেও কোনোদিন বড় হতে পারবে না। এই কথা মনে রাখবেন যে পাশে আরেকটা দোকান দিছে, আমার মধুর দোকান, পাশে আরেকজন মধু দোকান দিছে, তো আমার মধু বেচা কেনা কম হয়ে যাবে, এই চিন্তাধারা ভুল। এই চিন্তাধারা ভুল, বরঞ্চ এই মধুর দোকান মানে এইটা হচ্ছে মধুর দোকানে একটা গলি হয়ে গেল, এখানে মধু পাওয়া যায়, আরো বেশি মানুষ এখানে আসবে, যার যার রিজিক নিয়ে সে খাবে। এই লোক আমার রিজিক খাবে না, এই লোক আমার মধু, ও আমি মধু ব্যবসা করি ভাই, আমার ঘির ব্যবসা করি, এই পাশের দোকান ঘি বিক্রি করে, তাই বলে যে সে আমার ঘি বিচিক বেচা কেনা কমে যাবে, বিষয়টা এমন না। আমার কাস্টমার আমার আসবে, ওনার কাস্টমার ওনার যাবে, রিজিক যার যা আছে এটা বিষয়। এই যে মস্তিষ্ক অনেক সময় এইটা থাকে যে কোনো ভাবে ডাকাত ঢুকাত যেভাবে হোক ধরে হলেও কি করবো, এরা উঠাই দিব, এরা মারবো, ধর দিয়ে এখানে যেন দোকান না থাকে। এগুলো হচ্ছে ছোট মস্তিষ্ক। এই যে এই কাজটা যে করলো, লিখে রাখবেন, সারা জীবনেও সে কোনো কিছু ভালো কিছু করতে পারবে না, সারা জীবনেও সে ভালো কিছু করতে পারবে না। এটা হচ্ছে তার রিজিকের ব্যাপার, এটা হচ্ছে আসমান থেকে ফয়সালা। সারা জীবন চেষ্টা করলেও ওই যে একজনকে উঠাই দিল, ওই যে ডাক্তাররা অনেক সময় ওষুধের দোকানদাররা এরকম করে, এগুলো ছোট মস্তিষ্ক, যে ওই পাশে আর একটা ওষুধের দোকান দিছে, তখন চিন্তা করে ওনার লাইসেন্স আছে, এই আপনার এই আছে, আপনার ওই আছে, আপনার সেই আছে, আপনার কোনো সার্টিফিকেট আছে, এইভাবে অনেক সময় ভয় দেখায়। এগুলো সবসময়, কারণ এই যে এরা এরা এই কারণে সারা জীবন ছোট থাকে, সারা জীবন এই কারণেই এরা ছোট থাকে, এরা কোনদিন বড় হয় না, কারণ এই যে মস্তিষ্ক ছোট, ছোট মস্তিষ্ক করার কারণে তারা এই অবস্থা। মানুষের উপকার বা মানুষের অন্য ভালো কিছু এটা সহ্য হয় না। তো মানুষের উপকার করার মানসিকতা থাকতে হবে, তাহলে আপনি একজন সফল উদ্যোক্তা হবেন। সফল উদ্যোক্তা শুধু লাভের চিন্তা করে না, মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করে। তাহলে মানুষের ভালোবাসা, মানুষের দোয়া এগুলো আসে, তাহলে ব্যবসা অনেক দূরে নিয়ে যায়। এজন্য আমরা এই ধরনের মস্তিষ্ক রাখবো, কখনোই চিন্তা করবো না যে আমি আমার কাপড়ের দোকান, পাশে আর একটা কাপড়ের দোকান হইলো, মনে হয় আমার দোকানে বেচা কেনা কমে যাবে, বিষয়টা এমন না। বিষয়টা বরং আর এখানে কাস্টমার বেশি আসবে। এতদিন একটা দোকান ছিল, একটা দোকানে অনেক মানুষ কম আসতো, এখন দুইটা দোকান, এখন মানুষ আরো জানাশোনা হবে, তখন মানুষ এখান থেকে আরো বেশি প্রোডাক্ট নিবে। তো এই জন্য এই জিনিসগুলো, এই ধরনের মস্তিষ্ক আমরা নেব। এরপর হচ্ছে শেখার আগ্রহ কখনো শেষ হয় না। যারা উদ্যোক্তা তারা চেষ্টা করে শুধু শিখবো শুধু শিখবো, তারা তারা নতুন নতুন কৌশল, নতুন নতুন পদ্ধতিগুলো শেখার আগ্রহ থাকে। সফল মানুষ প্রতিদিন নতুন কিছু শিখে, যে যত বেশি শিখে সে তত বেশি এগিয়ে যায়। আপনি শিখবেন না, আপনার মস্তিষ্ক নাই, আপনি আগাইতে পারবেন। মস্তিষ্ক আগাইতে হবে, আপনার শেখার আগ্রহ থাকতে হবে, আপনার মধ্যে আগ্রহই নাই, আপনি স্কিল না শিখলে আপনি আগাইতে পারবেন না। আপনার মধ্যে স্কিল থাকতে হবে, আপনার কি যোগ্যতা আছে, আপনি আপনি আপনার মধ্যে কোন ধরনের আগ্রহ আছে, আপনি আপনার মধ্যে কি যোগ্যতা আছে, এটা আপনি ভাবেন। তাই শিখবেন, আপনার যোগ্যতা বাড়বে, যত শিখবেন তত আপনি আগাইতে পারবেন, তত বেশি এগিয়ে যাবেন। তাই যত বেশি চেষ্টা শেখার জন্য মস্তিষ্ক থাকতে হবে, আপনি যত বেশি মস্তিষ্ক থাকবে শেখার, আপনি তত আগায় যেতে পারবেন। এজন্য আমাদেরকে চিন্তাধারা নিতে হবে, বেশি বেশি শেখার আগ্রহ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যত আমরা বেশি আগ্রহ থাকবে তত আমরা আগায় যেতে পারবো। এজন্য সবসময় চিন্তা রাখবেন যে আমাকে শিখতে হবে, আমি যত বেশি শিখবো তত বেশি এগিয়ে যাব। এরপর উদ্যোক্তারা আত্মবিশ্বাস থাকে। পৃথিবী তোমাকে বিশ্বাস করার আগে নিজেকে বিশ্বাস করতে হবে। অনেক সময় আমরা নিজেকে নিজে বিশ্বাস করতে পারি না, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেললে সফলতার দরজা বন্ধ হয়ে যাবে। অনেক সময় আমাদের চিন্তাধারা থাকে, না আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না, আমার হবে না, আমি ব্যবসা বাণিজ্য আমার হয় না। নিজের উপর যদি বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে আপনার দ্বারা হবে না আসলেই। আর যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে, না ইনশাল্লাহ আমি করতে পারবো, অমুক করতে পারলে আমি করতে পারবো না কেন, সে যদি করতে পারে সেও তো মানুষ, সে করতে পারলে আমি পারবো না কেন, সে একজন আলেম আমি একজন আলেম, সে করতে পারলে আমি করতে পারবো না কেন, সে একজন কোম্পানি তৈরি করতে পারছে আমিও করতে পারবো, আমি তার থেকেও ভালো কিছু করবো। হ্যাঁ, যে যারাই টার্গেট করবে সে তার মতো, তার কাছাকাছি হবে। আর যে নর্মালি মানুষের টার্গেট করবে সে নর্মাল মানুষের মতনই হবে। যদি চিন্তা করেন পাশের বাড়ি একজন ইনকাম করে 5 লাখ টাকা আর একজন হচ্ছে 20,000 টাকা, আপনি যদি ওই 20,000 টাকার মধ্যে প্রতিযোগিতা আনেন বা তারে টার্গেট করেন তাহলে হবে না। আত্মবিশ্বাস নিজের মধ্যে পরিপূর্ণ আনতে হবে। যদি আপনার নিজের উপরে আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি আগাইতে পারবেন, আর যদি নিজের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে আপনি আগাইতে পারবেন না। এজন্য আপনার সফলতার দরজা বন্ধ করে দিবে যদি বিশ্বাস হারিয়ে ফেলেন।
এজন্য নিজের উপরে কখনোই বিশ্বাস হারাবেন না। আমার দ্বারা হবে ইনশাআল্লাহ, আমি করব, আমি ব্যবসা করতে চাই, আমি উদ্যোক্তা হতে চাই, আমি ভালো কিছু করতে চাই, আমার জীবন সফল সফল করতে চাই, আমার পরিবার পরিজনকে নিয়ে হাসি খুশি আনন্দের মধ্যে জীবন কাটাতে চাই, আমি আমার জীবনটা যেন আমি মরার সাথে সাথে আমি এমন একটা জীবন চাই যে আমি এই দুনিয়াতেও সুন্দরভাবে কাটাতে চাই, আমার আখিরাতটা যেন সুন্দর হয়, আমার এমন অর্থনৈতিক অবস্থান তৈরি করতে হবে আমি আল্লাহর ঘরে যাইতে পারি, আমি জাকাত দিতে পারি, আমি হজ করতে পারি, আমি মানুষের পাশে দাঁড়াইতে পারি, আমি দিনের খেদমতের পাশে দাঁড়াতে পারি, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি, ভালো কোনো কাজে আমি অংশগ্রহণ করতে পারি। এরকম অবস্থা তৈরি করার জন্য আপনার পরিপূর্ণভাবে আত্মবিশ্বাস থাকতে হবে এবং আপনি এই সফলতার দরজা বন্ধ হয় হচ্ছে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেললে। এই জন্য নিজের উপর বিশ্বাস হারাবেন না। একজন সফল উদ্যোক্তা রাতারাতি তৈরি হয় না। একজন সফল উদ্যোক্তা রাতারাতি তৈরি হয় না। আপনার প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। তার পিছনে থাকে মানুষ, বিশেষ করে একজন উদ্যোক্তা কত নির্ঘুম রাত কাটায় তারা সফলতা অর্জন করে। অসংখ্য কষ্ট, অসংখ্য ব্যর্থতা, অপমান, নির্ঘুম রাত, অধ্যম পরিশ্রম করে মানুষ একজন সফল উদ্যোক্তা হয়। আর যারা সফল, একদিন তারা শূন্য থেকেই তারা শুরু করেছিল, তারা কখনোই নিজেকে ছোট ভাবে নাই। ছোট শুরু মানেই ছোট ভবিষ্যৎ নয়। হৃদয়ে বিশেষ করে ছোট শুরু করছেন আপনি, ছোট ভবিষ্যৎ নয়। ছোট শুরু করতে পারেন কিন্তু একসময় অনেক বড় হতে পারেন। তাই শূন্য থেকেই শুরু করলে মানুষ একসময় অনেক বড়, জিরো থেকেই হিরো হয়। এজন্য আমরা শুরু করি, আমরা আত্মবিশ্বাস নিয়ে শুরু করলে হবেন। স্বপ্ন দেখেন, তারপর সেই স্বপ্নের জন্য ঘুম হারাম করেন, পরিশ্রম করেন। এই যে আজকে মনে করেন যে আমার কথা আমি বলি, আমি কত নির্ঘুম রাত কাটিয়েছি সেটা আমি নিজে জানি। আমি যে কত রাত নির্ঘুম কাটিয়ে কাজ করছি, কত প্ল্যানিং করছি, কত চেষ্টা করছি, কত মেহনত করছি, এখনো পর্যন্ত মনে করেন যে আপনি আমার অনেক মানুষরা 2টা-3টার সময় নক করলেও আমাকে পায়। মানে আমি অনলাইনে কাজ করি, এতটাই মেহনত এখনো পর্যন্ত করি এই বয়সে। আমার বয়স কিন্তু অনেক বেশি না, কিন্তু অল্প বয়সের মধ্যে আল্লাহ তাআলা যথেষ্ট সফলতা দান করেছে। এটা আমার চাওয়ার বাহিরে। আল্লাহ তাআলা যেই পরিমাণ দিয়েছেন এটা আমার মানে নিজের কল্পনা থেকেও বাহিরে। আমি এই বয়সে কয়জন মানুষ একটা বাড়ি করতে পারে? আমি কোটি টাকার উপরে খরচ করে একটা বাড়ি করছি, আশপাশে 2-4-5-10 গ্রামের মধ্যে থেকে একটা সুন্দর একটা বাড়ি করছি, মানুষ দেখতে আসে বাড়ি, এই প্ল্যানিং এ বাড়ি করব। তো আমার এই বয়সে যদি এরকম একটা বাড়ি করতে পারি আমি, তো এটা তো আমার অনেক বড় সফলতা। আমার এই বয়সে যদি আমি একটা কোম্পানি কিনতে পারি, কোটি টাকার উপর একটা কোম্পানি কিনেছি, যেই কোম্পানি সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ খুব সারা পেয়েছে, একটা কোম্পানি সবার মুখে মুখে, আল খেদমা, এটা একটা বড় অর্জন। আমি অল্প বয়সে হাজার হাজার মানুষের কর্মসংস্কার, হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণের একটা মাধ্যম হয়েছি। এটা আমার অল্প বয়সে আল্লাহ তাআলা এই জিনিসগুলো দিয়েছে। তো এটা হচ্ছে নিজের মধ্যে অনেক চেষ্টা ছিল, অনেক বড় স্বপ্ন ছিল। আমার এরকম একটা স্বপ্ন ছিল যে আমি এমন একটা কোম্পানি, এমন একটা প্রতিষ্ঠান তৈরি করব, যেই প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হবে, হাজার হাজার মানুষ এখান থেকে সফল হবে। বিশেষ করে আমার টার্গেট ছিল আলেমদের প্রতি, যে আলেমরা যেন এখান থেকে হালাল ভাবে ইনকাম করে বেশি। আলেমরা সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে কষ্টের মধ্যে বেশির মানুষ হচ্ছে আলেমরা, যারা নিজের স্বপ্ন কখনোই পূরণ করতে পারে না, নিজের পরিবারের স্বপ্ন কখনোই পূরণ করতে পারে না। স্ত্রী যদি একটা জিনিস চায় দিতে পারে না, মা যদি একটা জিনিস চায় দিতে পারে না, ভাই বোন কেউ একটা জিনিস চাইলে দিতে পারে না। ঈদের সময় একটা কাপড় চোপড় দিতে চাইলেও দিতে পারে না, কারণ তারা অর্থনৈতিকভাবে খুব দুর্বল। তা আমার একটা টার্গেট হচ্ছিল, সবচেয়ে বেশি ছিল যে আলেমরা এই কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে এদের জন্য মসজিদ মাদ্রাসা খেদমতের পাশাপাশি তারা যেন একটা হালাল ইনকাম করতে পারে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার এই মেহনতে, এই পরিশ্রমে 30,000-এর উপরে, 30 থেকে 35,000 আলেম যারা এখন হালাল ভাবে কমপক্ষে ব্যবসা করতেছে, কোনো ইনকাম করতেছে, মানে তারা মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক থেকেও মসজিদের হাদিয়া যেন তার প্রয়োজন না হয়, মাদ্রাসার হাদিয়া যেন প্রয়োজন না হয়, সেটা না নিয়েও তার স্বপ্ন সুন্দরভাবে, তার পরিবার সুন্দরভাবে চলতেছে। এই স্বপ্নটুকু আমি দেখাইতে পারছি। মিনিমাম 40-এর কাছাকাছি হবে, 35,000 মতন আলেম ওলামা, সাধারণ মানুষ যারা এখন স্বপ্ন দেখেছে এবং স্বপ্ন পূরণের জন্য বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করতেছে। কেউ আমাদের সাথে করতেছে, কেউ অন্য ব্যবসা করতেছে, যে কোনো ভাই হোক ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হয়ে তারা এখন নিজের জীবন পরিবর্তন করতে পেরেছে। যারা এখন মসজিদ কেন্দ্রিক নির্ভরশীল না, মাদ্রাসা কেন্দ্রিক নির্ভরশীল না, তারা অনেক মানুষ আমাকে ফোন দিয়ে, অনেক সেই মেসেজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি, অনেক সুন্দর জীবনের স্বপ্ন গুলো তাদেরকে দেখাইছি, তাদেরকে বুঝাইছি। তারা এই 2019 সাল থেকে, 19 সালের শেষ থেকে এই 6 বছর 7 বছর ধরে আমি কাজ করতেছি। এইরকম মানুষগুলোর স্বপ্ন দেখে দেখে, স্বপ্নবাজ মানুষকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করতেছি।
এই জন্য আমরা স্বপ্ন দেখবেন, তারপর সেই স্বপ্ন আপনি নির্ঘুম রাত কাটিয়ে ঘুমকে হারাম করে পরিশ্রম করবেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে। অজুহাত মানুষকে পিছিয়ে দেয়, কখনো অজুহাত দেখাবেন না। পরিশ্রম মানুষকে সফলতার দরজায় পৌঁছায় দেয়, পরিশ্রম কখনোই মানুষকে ঠগায় না। আপনি কষ্ট মেহনত করবেন, আপনি যেই ব্যাপারে এই কষ্ট আর মেহনত পরিশ্রম করবেন, আল্লাহ তাআলা আপনার সফলতার দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। বান্দা হচ্ছে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য দরজা খুলে দিবে। এজন্য আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম অলসতা জীবন আর কাটানো যাবে না। আপনার নিজের চিন্তা নিজেকে করতে হবে, নিজের পরিবারের চিন্তা করতে হবে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার পুরো পরিবার আপনার উপর নির্ভরশীল হয়ে আছে। আপনি অসুস্থ হয়ে গেলে কে আপনার পরিবার, আপনার সন্তান কার কাছে যাবে? আপনার অবস্থা দুর্বল হয়ে গেলে কার কাছে যাবে? আপনি যাকে বিবাহ করেছেন সে তো আপনাকে দেখে বিবাহ শাদী করেছে। আপনার বিশাল বড় স্বপ্ন নিয়ে আপনার কাছে এসেছে। সন্তানেরা আপনার মুখের দিকে তাকায় থাকে, বাপ মা আপনার মুখের দিকে তাকায় থাকে। তো আপনার স্বপ্নগুলো তাদের স্বপ্নগুলো কে পূরণ করবে? আপনাকেই করতে হবে। আপনি হচ্ছেন একজন পুরো পরিবারের একজন জিম্মাদার। তো আপনি সেই জিম্মাদারের আপনি কতটুকু পালন করেন? এজন্য আপনি অজুহাত না দিয়ে পরিশ্রম করেন। পরিশ্রম আপনার সফলতার দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। সেজন্য আপনাকে পরিশ্রম করতে হবে। এই মস্তিষ্ক তৈরি করেন, এখন থেকে আর বসে থাকবো না, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। মানুষের 3টা জীবন থাকে, একটা হচ্ছে শিশুকাল, আরেকটা হচ্ছে যৌবনকাল, আরেকটা হচ্ছে বৃদ্ধকাল। 3টা জীবনের একটা জীবনে মানুষকে কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া মানুষ কখনোই সফলতা অর্জন করতে পারে না। এজন্য আমাকে কষ্ট করতে হবে। যদি শিশুকালে মানুষ কষ্ট করে মানুষ হয়, তখন ভালো চাকরি করে, ভালো ব্যবসা করে, যৌবনকালে ভালো অবস্থানে যায়। অনেকেই শিশুকালে ভালোভাবে কষ্ট করে নাই, ওরকম পড়ালেখা ওরকম ভালোভাবে করে নাই, তো যার কারণে দেখা যায় জোয়ানকালে এসে কষ্ট করা লাগে। এখন বাপ মার সম্পদ আছে, অনেক সময় জোয়ানকালে অনেকেই কষ্ট করে না, বা সম্পদ না থাকলেও তেমন বেশি মেহনত করে না। লিখে রাখেন, খাতায় লিখে রাখেন, আপনার বৃদ্ধ বয়সে আপনার ইনকাম করার চিন্তা করতে হবে। আপনার রোজগারের জন্য রাস্তায় বের হতে হবে, আপনার অন্য মানুষের কাছে হাত পাততে হবে। সেই বৃদ্ধ বয়সে অন্য মানুষের কাছে হাত পাতবেন না মানুষের কাছে গিয়ে কাজ করবেন? ও যে সময় শক্তি থাকবে না ওই সময় আপনার কাজ করতে হবে, সেই কাজ করবেন। নাকি এখন জোয়ান বয়সে আপনি চাইলে অনেক কাজ করতে পারবেন, অনেক মেহনত করতে পারবেন, অনেক অবস্থান তৈরি করতে পারবেন। এখন কোন সময় আপনি মেহনত করবেন? এই জোয়ান বয়সে আমি এই রাতকে রাত মনে করতেছি না, দিনকে দিন মনে করতেছি না, কষ্ট করতে পারি, সবকিছু করতে পারি, সারাদিন মেহনত করতে পারি, কিন্তু আরো কিছু বছর যখন আমার দাড়ি পেকে যাবে, যখন আমার বয়স আরো ভারী হয়ে যাবে, 40, 50, 60, 70 বছর হয়ে যাবে, তখন কিন্তু আমি এই পরিশ্রম করতে পারবো না। তখন আমার সন্তানের মুখের দিকে হয়তো আমার হাত পাততে হবে, বা তার কাছের দিকে, তার মুখের দিকে তাকায় থাকতে হবে। সে কোনো জিনিস দিলে হয়তো আমাকে খেতে হবে। আর এমন সম্পদ তৈরি করে যান যে আপনার বৃদ্ধ বয়সে আপনার সন্তানের কাছে হাত পাততে না হয়, বরঞ্চ আপনার সম্পদ আপনার সন্তানেরা আপনার সম্পদ খাবে, সারা জীবন শেষ হবে না। এরকম কিছু করার চেষ্টা করেন। এজন্য মানুষ আপনাকে নিয়ে হাসবে, সমালোচনা করবে, কিন্তু সফল হওয়ার পর তারা একদিন প্রশংসা করবে। আপনাকে এখন কষ্ট করলে বা আপনি কাজ করলে আপনাকে বলবে এত দরকার নাই, আপনার নিয়ে সমালোচনা করবে, হাসবে। আমিও যখন এক সময় কাজ করতাম, শুরু করতাম, আমি যখন একটা বাড়ি করি, আমার ওই বাড়ি করার সময় বিভিন্ন মানুষ সমালোচনা, কিরে হুজুর মানুষ এত টাকা পাইলো, এই করলো কিভাবে, এইটা করলো কিভাবে, এগুলো নিয়ে সমালোচনা। চার দোকানে বসলেই প্রথম মনে করেন যে এগুলো নিয়ে আলোচনা, এগুলো নিয়ে কথা, যে হুজুর মানুষ এত টাকা পাইলো কিভাবে, এত কেমনে কি করতেছে বুঝলাম না। মসজিদে দেখি কয়েকদিন পরে দেখি গাড়ি নিয়ে ঘুরে, এফজেড গাড়ি নিয়ে ঘুরে, এই কেমনে কি। এই জিনিসগুলো মানুষ সমালোচনা করছিল, সমালোচনা করে, এখন আর সমালোচনা করে, এখন মানুষ সমস্যা নিয়ে আসে। এখন মানুষ অর্থনৈতিক দুর্বল লোক আসলে সাহায্যের জন্য আসে। এখন আর মানুষ সমালোচনা করে। যখন এলাকার মধ্যে ভালো একটা অবস্থান তৈরি হয়েছে, তখন অটোমেটিকলি মানুষ এখন বিভিন্ন দরিদ্র মানুষকে পাঠায়। তো এইটা হচ্ছে আপনার সফলতা আসলে তখন প্রশংসা করবে, কিন্তু যখন আপনি শুরু করবেন আপনার সমালোচনা আসবে, আপনাকে নিয়ে এই কথা হবে, ওই কথা হবে, বিভিন্ন রকম কথা হবে। কিন্তু শুরু করার পর প্রশংসা, যখন সফলতা আসবে তখন প্রশংসা পাবেন। এবং যত বড় লক্ষ্য হবে তত বড় ধৈর্য দরকার হবে। যত বড় লক্ষ্য নিয়ে আপনি কাজ শুরু করবেন তত বড় আপনাকে ধৈর্যশীল হতে হবে। একদিন আপনার সফলতা দেখে মানুষ বলবে এটা মানুষটা হার মানতে জানে না, এই মানুষটা হার মানতে জানে না। এই মানুষগুলো আপনার বলবে যে এই মানুষটা কত দুঃখ কষ্টের মধ্যে ছিল, এই মানুষটা আসলে। আপনি দেখেন অনেক মানুষ আছে, আমি এই যে অনেক উলামা ইকরাম দেখছি, আলহামদুলিল্লাহ অনেকে ভালো অবস্থানে চলে গেছে। যারা ব্যবসা বাণিজ্য দিকে, এরা কেউ ফুড ডেলিভারি দিয়েছে, কেউ এটা করেছে, কেউ ওইটা করেছে, কেউ মোবাইল টিপতে পারতো না, কেউ জানতে পারতো না, কেউ ফেসবুক বুঝতো না, তারা অনেক সময় আলহামদুলিল্লাহ এই কাজগুলো শিখে করে এখন অনেক দূরে আগায় গেছে। ঢাকার মতন জায়গাতে জমি কিনছে, স্বর্ণ কিনছে, হজ করছে, উমরা করছে, পরিবার নিয়ে অনেক সুখে শান্তিতে আছে। এরকম অনেক মানুষ আছে। তাই আপনি এখনো বসে থাকেন না, আপনি এখন বসে থাকবেন তো আপনি পড়ে থাকবেন। এজন্য
একদিনে সফলতা আসবে না, একদিনে সফলতা আসবে না। মানুষ একদিনেই সফলতা অর্জন করতে পারে না। আপনি যদি সত্যি সফলতা হতে চান, সফল উদ্যোক্তা হতে চান, তাহলে আজ থেকে শুরু করতে হবে। ছোট হোক তবুও শুরু করতে হবে। আপনি পারলে বাদামের ব্যবসা দিয়ে শুরু করেন, অথবা আপনি কাঁচা সবজি দিয়ে শুরু করেন, অথবা আপনার যেটা আছে সেটা নিয়ে আপনি শুরু করেন। একদিন একদিন সাহসে পুরো জীবন বদলাই দিতে পারে। এজন্য আপনাকে একদিন সাহস নিয়ে শুরু করতে হবে। এজন্য একে বলা হয় একজন উদ্যোক্তা। এগুলো হচ্ছে উদ্যোক্তাদের, মানে আমি যে আলোচনাগুলো করতেছিলাম, এটা উদ্যোক্তা, উদ্যোক্তাদের চিন্তাধারা এবং উদ্যোক্তাদের গুণ, এগুলো হচ্ছে একজন উদ্যোক্তার গুণ। এরপর আসেন আমরা একটু আলোচনা করি হচ্ছে একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ের মধ্যে পার্থক্য। এই ব্যাপারগুলো একটু আলোচনা করি। একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যে পার্থক্যগুলো একটু ভালোভাবে শোনা উচিত। বর্তমান উদ্যোক্তাদের, বিশেষ করে আমাদের একজন উদ্যোক্তা, এর মধ্যে বিশেষ করে বর্তমান সময় একজন উদ্যোক্তাদের কি কি অভিজ্ঞতা থাকা উচিত, এটা একটু আগে বুঝি। না, তার আগে বলি হচ্ছে একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ের মধ্যে পার্থক্য। একজন আসল খেলোয়াড়কে, বিশেষ করে বর্তমান পৃথিবী বদলে গেছে। আগে মানুষ দোকান খুলে ব্যবসা করতো, আর এখন মানুষ মোবাইলে একটা আইডি, ইন্টারনেট দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে, সাম্রাজ্য গড়ে তুলছে। এই যুগে শুধু ব্যবসায়ী হওয়া আর উদ্যোক্তা হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একজন ব্যবসায়ী সাধারণত ব্যবসা পরিচালনা করে লাভ করে, দোকান আছে, ব্যবসা পরিচালনা করে ওখান থেকে লাভ করে। আর একজন উদ্যোক্তা নতুন চিন্তা, প্রযুক্তি, সাহস দিয়ে পুরো সমাজের পরিবর্তন আনে। তাহলে পার্থক্য কি? একজন উদ্যোক্তা, সে একজন ব্যবসায়ী, সে ব্যবসা করে শুধু লাভ করে। আর উদ্যোক্তা নতুন চিন্তা নিয়ে, প্রযুক্তি, বর্তমান প্রযুক্তি, সাহস, সবকিছু নিয়ে পুরো সমাজের পরিবর্তন আনার চিন্তা করে। ব্যবসায়ী বাজারে জায়গা খুঁজে, উদ্যোক্তা নতুন বাজার সৃষ্টি করে। ব্যবসায়ীরা বাজারের মধ্যে জায়গা খুঁজে, যে ওখানে ভালো একটা জায়গাতে আমি দোকান দিব। আর উদ্যোক্তারা নতুন বাজার সৃষ্টি করে, মানে নতুন একটা বাজার তৈরি করে ফেলে। এবং ব্যবসায়ী এবং উদ্যোক্তার মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে। যেমন প্রথমত, প্রচলিত ব্যবসা চালায় হচ্ছে নতুন একজন ব্যবসায়ী। বাজারে মুদি দোকান আছে অনেকগুলা, এই সব মুদি দোকানদার কি ব্যবসায়ী। তার মানে সে বাজারের প্রচলিত কোন মডেলটাকে কি করে, সে প্রচলিত ব্যবসা চলায়, মানে প্রচলিত যে ব্যবসাটা আছে, কেউ শোরুম দিচ্ছে, কেউ এটা দিচ্ছে, ওইটা দিচ্ছে, এই ধরনের শোরুম আরো 5টা আছে। মানে বাজারের নিয়ম অনুযায়ী প্রচলিত বিষয়গুলো কেউ ব্যবসা করে, এটা হচ্ছে ব্যবসা। আর উদ্যোক্তা হচ্ছে নতুন কিছু সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য থাকে হচ্ছে লাভ, লাভকে প্রধান লক্ষ্য বানায় হচ্ছে একজন ব্যবসায়ী। আর 2 নম্বর হচ্ছে মানুষের সমস্যার সমাধানকে লক্ষ্য বানায় হচ্ছে একজন উদ্যোক্তা। 3 নম্বর হচ্ছে বাজারকে অনুসরণ করে, বাজারকে অনুসরণ করে হচ্ছে একজন ব্যবসায়ী। আর যেমন বাজার যেমন যেরকম চলতেছে ওরকম অনুযায়ী চলে। আর বাজারের মধ্যে পরিবর্তন আনাই হচ্ছে একজন উদ্যোক্তা। কম ঝুঁকি নেয়, একজন ব্যবসায়ী ঝুঁকি নিতে চায় না, মানে ঝুঁকি ছাড়া ব্যবসা করতে চায়। আর উদ্যোক্তারা হচ্ছে বড় স্বপ্নের জন্য ঝুঁকি নেয়, বড় ধরনের স্বপ্নের জন্য তারা ঝুঁকি নেয়। এরপর হচ্ছে শুধু পণ্য বিক্রি করা হচ্ছে একজন ব্যবসায়ী, শুধু প্রোডাক্ট বিক্রি করে। আইডিয়া এবং ভ্যালু বিক্রি করা হচ্ছে একজন উদ্যোক্তা। আইডিয়া, ভ্যালু, এটা হচ্ছে একজন উদ্যোক্তা বিক্রি করে। দোকান তৈরি করা হচ্ছে একজন ব্যবসায়ী, আর ব্র্যান্ডিং তৈরি করা হচ্ছে একজন উদ্যোক্তা। তার পার্থক্য কিন্তু অনেকগুলা। একজন ব্যবসায়ী হচ্ছে দোকান তৈরি করে, আর একজন উদ্যোক্তা হচ্ছে ব্র্যান্ডিং তৈরি করে। মানে এমন ব্র্যান্ড, মানে তার নাম শুনলে মানুষ নেয়, বা এমন প্রোডাক্ট, এমন ব্র্যান্ডিং হয়েছে যে নাম শুনলে প্রোডাক্ট নেয়, ব্র্যান্ডিং। আর দোকানদার, ব্যবসায়ী শুধু দোকান তৈরি করে। ব্যবসায়ী না লোকাল চিন্তাধারা, লোকাল নর্মাল চিন্তাধারা। আর উদ্যোক্তাদের গ্লোবাল চিন্তা, সারা পৃথিবীব্যাপী, বিশ্বব্যাপী তাদের চিন্তাধারা থাকে। ব্যবসায়ীরা প্রতিযোগীদেরকে দেখে কাজ করে, মানে আমার সাথে আরো 5জন প্রতিযোগিতা আছে, ওই প্রতিযোগিতারা যেভাবে কাজ করতেছে ওইভাবেই, ওই কোয়ালিটিতে কাজ করে হচ্ছে একজন ব্যবসায়ী। আর একজন উদ্যোক্তা নিজেকে আলাদা পরিচয় দ্বারা করাতে চায়, যে আমি একটু ভিন্ন, নিজেকে আলাদা পরিচয় দ্বারা করা হচ্ছে একজন উদ্যোক্তা। শুধু ব্যবসা চালাতে চায় হচ্ছে একজন ব্যবসায়ী, সে চায় আমার ব্যবসা চালায়। আর ইতিহাস তৈরি করতে চায় হচ্ছে না একজন উদ্যোক্তা, আমি এমন একটা কাজ করে যাব, ইতিহাস তৈরি হয়, ইতিহাস রচনা হবে, ইতিহাসের পাতায় থেকে যাবে। এই ধরনের চিন্তাধারা হচ্ছে একজন উদ্যোক্তার। প্রযুক্তি কম ব্যবহার করতে পারে হচ্ছে ব্যবসায়ী, প্রযুক্তি বোঝে না, প্রযুক্তি ব্যবহারের চিন্তাও করে না। আর উদ্যোক্তা হচ্ছে এআই, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, এরা হচ্ছে উদ্যোক্তা।
আপনি কোনটা হবেন সেটা আপনারা চিন্তা করবেন। একা কাজ করতে পছন্দ করে হচ্ছে একজন ব্যবসায়ী, মানে একা একা কাজ করতে পছন্দ করে ব্যবসায়ী। টিম এবং সিস্টেম তৈরি করে হচ্ছে একদম টিম ভিত্তিক, 5 জন 10 জন মিলে একটা টিম তৈরি করে, একটা নেটওয়ার্কিং তৈরি করে কাজ করার চিন্তাধারা নেয় হচ্ছে একজন উদ্যোক্তা। টিম ভিত্তিক, এই যে আমরা যারা এখানে আমাদের আল খেদমত, আমরা হচ্ছে উদ্যোক্তা, কারণ আমরা একা কাজ করি না, আমরা টিম ভিত্তিক কাজ করি। আমরা হাজারো হাজার মানুষকে নিয়ে টিম ভিত্তিক আমরা কাজ করছি। তো এটা হচ্ছে উদ্যোক্তাদের কাজ, উদ্যোক্তা। আর ব্যবসায়ীরা চায় আমি একা একাই কাজ করি, আমি আমার ব্যবসা আমি নিজের মতন সামলাই। তো এটা হচ্ছে একা কাজ করতে পছন্দ করা হচ্ছে একজন উদ্যোক্তা ব্যবসায়ী, আর টিম এবং সিস্টেম তৈরি করতে কাজ করেন হচ্ছে একজন ব্যবসায়ী উদ্যোক্তা। বর্তমান নিয়ে ব্যস্ত থাকে, মানে বর্তমান সময় নিয়ে ব্যস্ত থাকে, বর্তমান ব্যবস্থা নিয়ে ব্যস্ত থাকে একজন ব্যবসায়ী। ভবিষ্যতের পরিকল্পনা করা হচ্ছে একজন উদ্যোক্তা, ভবিষ্যতে কি হবে, আমি এই যে প্রোডাক্টটা আনবো বা এই প্রোডাক্টটা ভবিষ্যতে কেমন চাহিদা আসতে পারে, চাহিদা থাকতে পারে। কিন্তু বর্তমান সময় নিয়ে কাজ করে হচ্ছে ব্যবসায়ী, আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে হচ্ছে একজন পরিকল্পনা করে হচ্ছে একজন উদ্যোক্তা। একজন ব্যবসায়ী সবসময় চায় আয় বাড়াই, মানে বেচা কিনা বাড়াই। আর একজন উদ্যোক্তা মানুষের জীবন বদলাইতে চায়। তার মানে ব্যবসায়ী চায় আয় করতে, আর ভবিষ্যৎ পরিকল্পনা বাড়ানোর জন্য বিশেষ করে কি তারা মানুষের জীবন বদলানোর জন্য তারা হচ্ছে কাজ করে। আর ব্যর্থতা ভেঙে পড়ে, মানে ব্যর্থতা হলে ব্যবসায়ীরা ভেঙে পড়ে, একদম ভেঙে পড়ে। একটা ব্যবসায় কোনো সময় লস খেলে তারা একেবারে ভেঙে পড়ে। আর ব্যর্থতাকে শিক্ষা নেয় হচ্ছে একজন উদ্যোক্তা। যারা ব্যবসায়ী, তারা ব্যবসায়ী উদ্যোক্তারা হচ্ছে ব্যর্থ হয়েছে, ওখান থেকে শিক্ষা নেয়, শিক্ষা নিয়ে তারা আগায় যায়। তাহলে একজন উদ্যোক্তা হচ্ছে ব্যর্থতা থেকে তারা শিক্ষা গ্রহণ করে। এরপর হচ্ছে টাকা উপার্জন লক্ষ্য থাকে, টাকা উপার্জন করাটাই মূল লক্ষ্য থাকে হচ্ছে একজন ব্যবসায়ীর। আর স্মরণীয় অবদান রাখা লক্ষ্য থাকে হচ্ছে একজন উদ্যোক্তার, মানে আমি এমন কিছু স্মরণীয় অবদান রাখবো যে অবদান যেটা সারা জীবন মানুষ মনে রাখবে। এটা হচ্ছে একজন উদ্যোক্তার এবং ব্যবসায়ীর মধ্যে পার্থক্য। আজকের যুগে উদ্যোক্তারা সবচেয়ে বেশি সফল হচ্ছে, কারণ তারা প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। বর্তমান একজন স্মার্ট উদ্যোক্তা এআই দিয়ে পোস্ট লিখছে, ভিডিও বানাচ্ছে, অনলাইন মার্কেটিং করছে, অটোমেশন ব্যবহার করছে, সারা পৃথিবী ব্যবসায়ী পরিচালনা করছে একজন উদ্যোক্তা। আর অনেক সাধারণ ব্যবসায়ী এখন শুধু দোকান আর লোকাল কাস্টমারের মধ্যেই সীমাবদ্ধ। কথাগুলো ভালোভাবে মনে রাখবেন। তার মানে একজন এআই উদ্যোক্তা যে যে ডিজিটাল যুগ বুঝতেছে, এআই বুঝতেছে, ভিডিও বানাচ্ছে, অনলাইন মার্কেটিং করছে, অটোমেশন ব্যবহার করছে, সারা পৃথিবী পরিচালনা করছে একজন উদ্যোক্তা। আর ব্যবসায়ী একজন দোকানদার, ওই দোকান নিয়েই দোকান লোকাল বাজারগুলো লোকাল কাস্টমারের মধ্যেই সীমাবদ্ধ। তাই আজকের যুগে উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, এআই ব্যবহার, ভিডিও কন্টেন্ট, স্মার্ট কমিউনিকেশন, অনলাইন সেলিং এবং সমস্যার সমাধানের ক্ষমতা। বর্তমান যুগে যার কাছে প্রযুক্তি আছে, ভবিষ্যৎ তার হাতেই আছে। এবং বিশেষ করে ব্যবসায়ীটা টাকা উপার্জন করে, উদ্যোক্তা ভবিষ্যৎ তৈরি করে। ব্যবসায়ী বাজারে টিকে থাকতে চায়, উদ্যোক্তারা বাজারকে নেতৃত্ব দিতে চায়। তার মানে পার্থক্য অনেকগুলো আছে, যে ব্যবসায়ীরা বাজারে টিকে থাকতে চায় আর উদ্যোক্তারা বাজারকে নেতৃত্ব দিতে চায়, মানে আমার নেতৃত্বে বাজার চলবে। একজন ব্যবসায়ী দোকানে থাকে, একজন উদ্যোক্তা ভীষণ থাকে। মানুষ বিশেষ করে পণ্য ভুলে যেতে পারে, কিন্তু উদ্যোক্তারা সৃষ্টি ভুলে না। যারা প্রযুক্তি শিখেছে আগামীকাল তারা পৃথিবী নিয়ন্ত্রণ করবে, যারা প্রযুক্তি শিখে নাই তারা পৃথিবীর নিয়ন্ত্রণ করবে না, তাদেরকে মানুষ নিয়ন্ত্রণ করবে। ছোট ব্যবসা দিয়ে শুরু করতে হবে, বড় চিন্তা মানুষকে উদ্যোক্তা বানায়। তাহলে কোনটা ভালো, ব্যবসা নাকি উদ্যোক্তা? বাস্তব কথা হলো ব্যবসায়ী হওয়া সম্মানের কাজ, কিন্তু উদ্যোক্তা হওয়া আরো শক্তিশালী। মানে ব্যবসায়ী এটা সম্মানের কাজ, মানে চাকরির থেকে ব্যবসা এটা কমপক্ষে চাকরির থেকে সম্মানী জিনিস, এবং ব্যবসায়ীর থেকেও আরো সম্মানী এবং শক্তিশালী হচ্ছে উদ্যোক্তা। তাই উদ্যোক্তা হচ্ছে আরো শক্তিশালী, কারণ উদ্যোক্তা শুধু নিজের জীবন বদলায় না, তারা হাজারো মানুষের জীবন বদলায় দেয়। আর তারা চাকরি খুঁজে না, বরং তারা চাকরি তৈরি করে। মানে উদ্যোক্তারা চাকরি তৈরি করে, মানে আপনার আওতাতে আরো 10 জন কাজ করবে, এটা হচ্ছে উদ্যোক্তা। আর আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনি চাকরি খুঁজবেন। তাই হাজার মানুষের জীবন বদলায় দেওয়া হচ্ছে আপনার উদ্যোক্তা। সেজন্য আপনি যদি শুধু আয় করতে চান তাহলে ব্যবসায়ী হতে পারেন, শুধু আয় করতে চান তাহলে ব্যবসায়ী হবেন, যদি শুধু ইনকাম করতে চান তাহলে ব্যবসায়ী হবেন। যদি আপনি যদি চান যে নিজে আলাদা পরিচয়, আমার একটা আলাদা পরিচয় থাকবে, বিশেষ করে মানুষের হৃদয়ে জায়গা করতে চান, প্রযুক্তির মাধ্যমে বড় পরিবর্তন আনতে চান,
সমাজে যদি প্রভাব ফেলাতে চান, ভবিষ্যতে নেতৃত্ব দিতে চান, তাহলে আপনাকে উদ্যোক্তা হতে হবে। তাহলে উদ্যোক্তা এবং ব্যবসায়ের মধ্যে আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকটাই পার্থক্য রয়েছে। যেই পার্থক্যগুলো যদি আমরা ভালোভাবে বুঝি এবং পার্থক্য দিয়ে আমরা এটা বুঝলাম, এতটুকু আমরা বুঝতে পারলাম যে ব্যবসা এটা সম্মানী কাজ, কিন্তু উদ্যোক্তা হচ্ছে এটা আলাদা পরিচয় তৈরি করে, মানুষের হৃদয় জায়গা তৈরি করে, প্রযুক্তির মাধ্যমে বড় পরিবর্তন আনতে পারে, সমাজের প্রভাব ফেলতে পারে, ভবিষ্যতের নেতৃত্ব দিতে পারে। তাহলে আমাদেরকে একজন উদ্যোক্তা হতে হবে। এই যুগের সবচেয়ে বড় 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 পুঁজি টাকা নাই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। সবচেয়ে বড় পুঁজি হলো আইডিয়া এবং প্রযুক্তি। টাকা এটা হচ্ছে বড় পুঁজি, মানে এটা তো টাকা টাকা বড় পুঁজি না, বড় পুঁজি হচ্ছে, সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আইডিয়া, সবচেয়ে বড় পুঁজি হচ্ছে প্রযুক্তি, সাহস, স্বপ্ন। যদি আইডিয়া থাকে, প্রযুক্তি থাকে, সাহস থাকে, স্বপ্ন থাকে, আপনি আগে যেতে পারবেন। আপনার টাকার প্রয়োজন হবে না ব্যবসা করার জন্য। টাকার অ্যাভেলেবেল কোটি কোটি টাকার দরকার নেই। আপনি যদি আপনার মধ্যে আইডিয়া থাকে, প্রযুক্তি থাকে, সাহস থাকে, স্বপ্ন থাকে, আপনি আগে যেতে পারবেন। সেজন্য আমাদের প্রত্যেককে একজন উদ্যোক্তা হওয়া উচিত। এরপর আমরা বর্তমান সময়ে এখন ফেসবুক এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ফেসবুক পেজ বুস্টিং সফল হতে হলে যে সমস্ত গোপন বিষয় অনেকেই জানেন না, আমি আগামীকাল পেজ বুস্টিং করানো শিখাবো। কিন্তু তার আগে কিছু কথা বলে দিচ্ছি, আগে থেকেই বলে দিচ্ছি যাতে আগামীকালকে বুঝতে সহজ হয়। ফেসবুক পেজ বুস্টিং সফল হতে হলে গোপন কিছু বিষয় অনেকেই জানে না। অনেকে মনে করেন টাকা খরচ করলেই বুস্টিং এ সফল হয়, কিন্তু বাস্তবতা হলো সঠিক টার্গেটিং না করতে পারলে হাজার হাজার টাকা খরচ হবে, ভালো ফলাফল পাওয়া যাবে। মানে আপনি কার কাছে প্রোডাক্টটা বিক্রি করতে চান, কাদের কাছে, যদি সেটা যদি ঠিক না করতে পারেন, তাহলে অন্য মানে যারা আপনার প্রোডাক্টটা কিনবে না তাদেরকে দেখায় কোনো লাভ নেই, তাহলে আপনার খালি খালি টাকা খরচ হবে। অডিয়েন্স যত ছোট এবং নির্দিষ্ট হবে, ফলাফল তত ভালো হবে। এজন্য সবাই টার্গেট করবেন না, সবাইকে টার্গেট করবেন না। যারা আপনার পণ্য বা সেবার সম্ভাব্য, যেমন মনে করেন আপনি একটা কসমেটিক পণ্য বিক্রি করবেন, এখন কসমেটিক পণ্য সুন্দর হওয়ার ক্রিম বিক্রি করবেন, সুন্দর হওয়ার ক্রিমটা কে কেনে, আপনাকে এটা আগে বুঝতে হবে। সুন্দর হওয়ার ক্রিমটা সাধারণত মেয়েরা এটা বেশি আকর্ষণ, তাহলে আমাকে টার্গেট করতে হবে মেয়ে। এবং কোন ধরনের মেয়েরা, কোন বয়সী মেয়েরা, সাধারণত সৌন্দর্য মেয়েরা বেশিরভাগ হচ্ছে আপনার 18 থেকে বা 17-15 থেকে আমরা দেখতে পাই, 15-16 বছর থেকে বা 16 বছর থেকে আমরা 30 বছর পর্যন্ত এই ধরনের মেয়েরা স্বাভাবিকভাবে সাজসজ্জা সৌন্দর্য পছন্দ করে। তাহলে আমাকে বয়সটা দিতে হবে 15 বা 16 থেকে আমার 30 বছর পর্যন্ত, কারণ 30-40-50 হয়ে গেলে তখন আর মেয়েরা সৌন্দর্যের জন্য মেকআপ টেকআপ করে না বা সৌন্দর্যের জন্য ক্রিম ব্যবহার করে না। আমি উদাহরণ দেওয়ার জন্য, তাহলে আপনাকে ওই বয়সটা। এখন কোন এলাকার মানুষ, কোন মেয়েরা বিশেষ করে, কোন এলাকার কোন জায়গার মেয়েরা বিশেষ করে এই ক্রিমটি বেশি ব্যবহার করে, আপনাকে খুঁজতে হবে। তাহলে শহর কেন্দ্রিক হয় ঢাকা শহরের মেয়েরা, অথবা চিটাগাং শহরের মেয়েরা, অথবা সিলেট শহরের মেয়েরা, এই আপনাকে টার্গেট দিতে হবে ওই শহর কেন্দ্রিক বা ওই এলাকা ভিত্তিক বা গ্রামগঞ্জে কি ব্যবহার করে কিনা, আপনাকে এটা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে এই সম্পর্কে আরো জানতে হবে, জানার পরে তারপর আপনাকে লোকেশন ট্র্যাক করতে হবে। এরপরে হচ্ছে আপনি যখন ট্র্যাকিং দিবেন, ট্র্যাকিং দিয়ে আপনি এই লোকগুলো কি ব্যবসায়ী লোক, নাকি এই লোকগুলো চাকরিজীবী হবে, নাকি এই গৃহিণী হবে, না কি হবে, কোন ধরনের মানুষ, আপনাকে ওই ক্যাটালগ গুলো ঠিক করে দিতে হবে। যদি ক্যাটালগ গুলো ঠিক না করেন, তাহলে আপনি সঠিক অডিয়েন্স যদি আপনি না পান, তাহলে ফলাফল ভালো হবে না। তাই অডিয়েন্স যত ছোট হবে বা নির্দিষ্ট হবে, ফলাফল তত ভালো। সব টার্গেট করবেন না, যারা আপনার পণ্য বা সেবা সম্ভাব্য ক্রেতা, শুধু তাদেরকে টার্গেট করতে হবে। উদাহরণ প্রকল্প হচ্ছে আপনার 25 থেকে 55 বয়সী, তাদের চাকরিজীবী নাকি ব্যবসায়ী নাকি প্রবাসী, স্বাস্থ্য পণ্য হলে স্বাস্থ্য সচেতন মানুষ, পুরুষ না মহিলা, এগুলো খেয়াল করতে হবে। লোকেশন টার্গেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে পুরো বাংলাদেশকে টার্গেট করে, কিন্তু যদি আপনার ব্যবসাটা ঢাকা কেন্দ্রিক হয়, তাহলে শুধু ঢাকাকে নির্দিষ্ট করতে হবে। চট্টগ্রাম হলে চট্টগ্রাম, আপনি যেটা হবে আপনাকে ওইটাকে। এরপর আপনাকে যেই জিনিসটা খেয়াল করতে হবে, সেটা ইন্টারনেট টার্গেটটা ভুল করবেন না। অনেক সময় টার্গেটিং ভুল হলে বিজনেস এবং শপিং যদি আপনি দেন, তাহলে হবে না। আপনি যদি বিজনেস বা শপিং এই টার্গেটিংটা দেন, তাহলে ভুল হবে। সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ক্রেতার অনুযায়ী, রিলস অনুযায়ী, আপনার ভিডিওটা ইয়াটা দেখে ইন্টারেস্ট কারা, যেমন স্টেট এবং প্রোপাইট, ইনমেটিড এবং ইন্টারপিস এবং হেলথ এবং ওয়েলনেস, এই জিনিসগুলো দিতে হবে। এবং ইসলামিক ফ্রানিস, এই ধরনের জিনিসগুলো আপনাকে দিতে হবে। এইভাবে নির্দিষ্টভাবে যদি ইন্টারেস্ট বেছে নেন, তাহলে আপনার অডিয়েন্স গুলো সঠিকভাবে হবে। আর আপনি যদি বিজনেস এবং শপিং দিয়ে দিলেন, তাহলে পৃথিবীতে কত রকম ব্যবসা আছে,
তাহলে ওই ব্যবসায়িক সব মানুষ আপনাকে নক করবে। অনেক শপিং মহলের মানুষ আছে, সব অনেক শপ আছে, তাহলে সব ধরনের শপিং মানুষ আপনাকে যদি শপের মানুষ যদি আপনাকে নক করে, তাহলে সবাই কিনবে না, বরং আপনাকে ওই ধরনের ভিডিওটা অনুযায়ী আপনাকে কি করতে হবে, টার্গেট ঠিক করতে হবে, ইন্টারেস্ট মানে আপনার কারা আগ্রহ তাদেরকে ঠিক করতে হবে। মানুষ যখন অনলাইনে থাকে তখন বিজ্ঞাপন চালাতে হবে। সারাদিন বিজ্ঞাপন চালানো হচ্ছে, সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত অনেক সময় ভালো রেজাল্ট পাওয়া যায়। তা আপনার যদি অ্যাড রান করার অবস্থা থাকে, তাহলে আপনাকে দেখা যাবে যে আপনি বিকাল থেকে রাত 11টা পর্যন্ত, কারণ এই সময়টা মানুষ একটু ফ্রি থাকে। অনেক সময় দিনের বেলা অনেক সময় মানুষ ব্যস্ত থাকে, কাজকর্ম থাকে, মানুষ সন্ধ্যা থেকে মানুষ ফ্রি হয়। তো সেক্ষেত্রে আপনাকে সন্ধ্যা থেকে 11টা পর্যন্ত, আবার রাত 11টার পর থেকে মানুষ ঘুমায় যায়, তখন আপনার বিজ্ঞাপন দিলে খালি খালি ডলার কাটবে। ভিডিও বিজ্ঞাপন ছবির চেয়েও বেশি কার্যকর। মানুষ লেখার পড়ার চেয়েও বেশি ভিডিও বেশি দেখে, তাই 15-20 সেকেন্ডের আকর্ষণীয় হুক ভিডিও থাকবে। ভিডিওটা অনেক সময় 4-5 গুণ বেশি রেসপন্স এনে দিবে। এই কারণে আমরা ভিডিও দিয়ে বুস্টিং করব। বুস্টিং করার আগে পোস্টে কিছু এনগেজমেন্ট আপনাকে আনতে হবে। পোস্ট দেওয়ার আগে সাথে বুস্ট করবেন না, পোস্ট দেওয়ার আগে সাথে সাথে বুস্ট করবেন না। প্রথমে কিছু লাইক, কমেন্ট, শেয়ার আসতে হবে, তারপর আপনি বুস্ট করবেন। লাইক নয়, মেসেজ এবং লিড লক্ষ্য রাখবেন। লাইক না, বা আপনাকে চিন্তা থাকবে যে আমি লাইক বেশি পাবো, এই চিন্তা না করে আপনার জন্য মেসেজ বা কল আপনার বেশি আসে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। অনেকে পেজ লাইক বাড়ায় টাকায় খরচ করে, কিন্তু ব্যবসার জন্য বেশি গুরুত্ব হচ্ছে ইনবক্সে মেসেজ এবং ফোন কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ। এগুলো হচ্ছে বিক্রি হয় বেশি। যদি আপনি মেসেজ বেশি মানুষ লাইক করে, ফলো করে, এটা আপনার লাভ হবে না। লাভ হবে যত বেশি মেসেজ দিবে, ইনবক্সে নক করবে, কল দিবে, তাহলে আপনার লাভ বেশি। একই বিজ্ঞাপন দীর্ঘদিন চালাবেন না। একই পোস্ট মানুষ বারবার দেখলে আগ্রহ হারায় ফেলে। প্রতিদিন প্রতি 15 বা 7 দিন পর আপনার ভিডিও, ছবি, এগুলো লেখা ব্যবহার পরিবর্তন করতে হবে। এবং সফল পোস্টিং এর মূল সূত্র হচ্ছে সঠিক অডিয়েন্স, আকর্ষণীয় কন্টেন্ট এবং ভালো অফার, নিয়মিত বিশ্লেষণ। সফল বিজ্ঞাপন এবং বুস্টিং সাফল্য টাকার পরিমাণে নয়, বরং সঠিক মানুষের কাছে পৌঁছানোর উপর নির্ভর করে। সেজন্য আমরা বুস্টিং যখন আমরা শিখবো, তখন আমাদের এই ব্যাপারগুলো আরো আলোচনা হবে। বুস্টিংটা দেখাই দিব, বুস্টিং কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আলোচনা আসবে ইনশাল্লাহ। সেজন্য আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তো যাই হোক, মোটামুটি আমরা এই ব্যাপারগুলো একটু আলোচনা করলাম, একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ের মধ্যে কিছু পার্থক্য আলোচনা করলাম। এই ব্যাপারগুলো একটু খুব মনোযোগ সহকারে শুনলেন, এবং আমাদের সামনে এই ব্যাপারগুলো আমরা এই অনলাইনে বা অফলাইনে ট্রেনিং এর ব্যাপারগুলো, এগুলো যখন বাস্তবে আরো আলোচনা হবে, এই যে হিজামা পরিবেশ ট্রেনিং এর মধ্যে আরো গুরুত্ব সহকারে আলোচনা হয়, এগুলো শুনলে বা এগুলো বিষয়গুলো বুঝলে তখন আপনি আরো কাজগুলো সহজ হবে, আপনার কাজে আগায় যেতে পারবেন। আচ্ছা, এখন আসেন আমরা আরেকটা বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে, একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের অনেক বোনদের একটা সমস্যা। সেটা হচ্ছে যে অনিয়মিত মাসিক এবং অধিক মাত্রায় সাদা সিরাপ, এই সমস্যাগুলো অনেকের হয়। বোনদের একটা কমন সমস্যা অনিয়মিত মাসিক, সাদা সিরাপ এবং চাহিদা থাকে না। স্ত্রী একেবারেই সাপ্তাহিক ভাবেও মানে একদিনও সময় দিতে চায় না আপনার কাছে। হ্যাঁ, আপনার কাছে কিছুতে আপনার সাথে মিশতে চায় না। সাদা সিরাপ সমস্যা, অনিয়মিত মেন্স, হ্যাঁ, বিশেষ করে মিলনের চাহিদা নাই, মেন্সে অতিরিক্ত রক্তক্ষরণ, মেন্সে অতিরিক্ত ব্যথা, অনিয়মিত মেন্স, সাদা সিরাপ, ছোট, বিশেষ করে শরীরের হরমোন সমস্যা, ইস্ট্রোজেন হরমোন সমস্যা, বিশেষ করে অন্যান্য আরো যে সমস্যাগুলো আছে, সেগুলোর জন্য একটা প্রোডাক্ট আছে, সেটার নাম হচ্ছে রেডিওয়েভ, মানে স্ত্রী প্রস্তুতকারক একটা প্রোডাক্ট রেডিওয়েভ। এই প্রোডাক্টটা হচ্ছে তৈরি করবেন কিভাবে, এটা একটা বডি বানানো যায়, পাউডারও বানানো যায়। একটা পাউডারটার নাম হচ্ছে পাঞ্জালি কুরিন, আর বড়িটার নাম হচ্ছে রেডিওয়েভ, যেটা সেবন করার ফলে দেখা যাচ্ছে মহিলাদের যে গোপন সমস্যাগুলো থাকে, এই সমস্যাগুলোর জন্য বেশ কার্যকারী। এবং অনেক বোনের বিশেষ করে মিলনের চাহিদা বৃদ্ধি করবে, মেন্সে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করবে, মেন্সে অতিরিক্ত ব্যথা দূর করবে, অনিয়মিত মেন্স ভালো করবে, সাদা সিরাপ বন্ধ করবে, ছোট স্থান বড় করে রাখবে, জনঙ্গ টাইট করবে, ভার্জিনিটি ফিরে পাওয়া যাবে। এই ধরনের গোপন যে সমস্ত সমস্যাগুলো মহিলাদের আছে, এই সমস্যাগুলো বেশ কার্যকারী এই প্রোডাক্টগুলো। তো এটার জন্য বিশেষ করে যাদের একেবারে চাহিদা নাই, ইস্ট্রোজেন হরমোন সমস্যার কারণে, মানে স্ত্রী স্বামীর কাছে যেতেই চায় না, একেবারেই দুর্বল, মানে কোনো আগ্রহ উদ্দীপনা কিছু সব হারিয়ে ফেলেছে, তাদের জন্য এই প্রোডাক্টটা বেশ কার্যকারী। তো এটার নাম হচ্ছে রেডিওয়েভ। এই প্রোডাক্টটা আপনি 100 গ্রাম এলাচ, 100 গ্রাম দারুচিনি, 100 গ্রাম লবঙ্গ, 100 গ্রাম সাদা গোলমরিচ, 100 গ্রাম পিপল ফল, 100 গ্রাম ভর্তি পলাশ, 100 গ্রাম গিলা, 100 গ্রাম ভুই কুমড়া, 100 গ্রাম মাশরুম, 100 গ্রাম আলকুশি, 100 গ্রাম সফেদ মুসলি, 100 গ্রাম জিঙ্গো বেলুবা, 100 গ্রাম শিমুল মূল, 100 গ্রাম শতমূল, 100 গ্রাম তালমূল, 100 গ্রাম কাতিলা গাম, 100 গ্রাম এসডি পাউডার, 100 গ্রাম গ্যামাগেশিয়া, 100 গ্রাম কালার, 100 গ্রাম অশ্বগন্ধা, 100 গ্রাম ফিলফিলসিয়া। এই সমস্ত উপকরণগুলো
একসাথে মিক্স করে এটাকে পাউডারও করতে পারেন, আবার পাশাপাশি এটাকে বড়ি বানাতে চাইলে ম্যাগনেসিয়া দিয়ে এসবি পাউডার দিয়ে এরপর হচ্ছে পানি, গরম পানি করে আটার খামিরা তৈরি করে 1 গ্রাম পরিমাণ বড়ি বানায় রোদ্রে শুকাইতে হবে। রোদ্রে শুকালে এই বড়িটার নাম হচ্ছে রেডিও আইট। রেডিও আইট এটা হচ্ছে বোনদের জন্য, মা বোনদের জন্য বেশ কার্যকারী। বিশেষ করে অনেকেরই স্ত্রী আপনার কাছে আসতে ভয় পায়, সপ্তাহে একদিনও সময় দিতে চায় না, আপনি এদিকে টানলে সে ওদিকে ফিরে থাকে, কিছুতেই আপনার সাথে মিশতে চায় না, তারা সাদা সিরাপ সমস্যা আছে, অনিয়মিত মিনসে আছে, তাহলে এই আপনার স্ত্রীর জন্য এই রেডিও একটা চমৎকার কার্যকারী। বিশেষ করে মিলনের চাহিদা বৃদ্ধি করবে, মিনসে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করবে, মিনসে অতিরিক্ত ব্যথা, মিনসে যখন মাসিক শুরু হয় তার আগেই পেট ব্যথা করে, হ্যাঁ অনিয়মিত মিস ভালো করবে, সাদা সিরাপ বন্ধ করবে, ছোট স্তনকে বড় করবে, যৌনাঙ্গ টাইট করবে, ভার্জিনিটি ফিরে পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি গোপন সমস্যাগুলোর জন্য বেশ কার্যকারী এই প্রোডাক্ট। এটা হচ্ছে রেডিও ওয়াইফ, এটা বেশ কার্যকারী একটি প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা হচ্ছে 440 টাকা দাম এবং খুচরা মূল্য হচ্ছে মানে 1250 টাকা। তো এই প্রোডাক্টটা সকালে একটা রাতে একটা খাবে, আর পাউডারটা সকালে 1 চামচ রাতে 1 চামচ। এটা হচ্ছে স্পেশাল পাঞ্জালি কুড়ি, আর এটা হচ্ছে রেডি ওয়াইপ। এই দুইটা প্রোডাক্ট খুবই চমৎকার কার্যকারী ন্যাচারাল প্রোডাক্ট। তো এটা বোনদের জন্য এই দুইটা প্রোডাক্ট খুবই ভালো কাজ করে, তো আপনারা এই দুইটা প্রোডাক্ট দিতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, রেডিও ওয়াইপ এটা হচ্ছে মহিলাদের গোপন সমস্যার জন্য বেশ কার্যকরী একটি প্রোডাক্ট। তো এই হচ্ছে কথা। এখন আপনারা যারা হিজামা পলিপাস ট্রেনিং এ যারা আসবেন, আমাদের গ্রুপ করা হয়েছে, গতকালকে গ্রুপ করা হয়েছে, অলরেডি অনেক মানুষ যুক্ত হয়েছে। যদি আপনাদের কেউ এই ট্রেনিং এ উপস্থিত হওয়ার জন্য আগ্রহ থাকে, অবশ্যই আপনারা যার যার জায়গা থেকে আপনাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ওই ট্রেনিংটা করলেও, এটা আমি বলছি, স্কিল মানুষের অনেক গুরুত্বপূর্ণ, যে যত বেশি শিখবে সে তত দ্রুত আগায় যেতে পারবে। আমাদের এখানে অনেক মানুষ ট্রেনিং করে আলহামদুলিল্লাহ যারা এখন ভালো একটা ইনকাম, কারণ এটাও একটা স্কিল। হিজামা যখন করবেন আপনি হিজামা সেন্টার তৈরি করতে পারবেন, আপনি পলিবাস ট্রেনিং করলে পলিবাসের একটা চিকিৎসা দিতে পারবেন, পাশাপাশি আপনার আরো যে বিষয়গুলো থাকবে, আপনি চাইলে একটা চেম্বার বা একটা দোকান নিয়ে বসতে পারবেন, কাজ করতে পারবেন। অনলাইন অফলাইন দুইটা কাজ যখন শেখা হয়ে যাবে তখন আপনার জন্য খুব ভালো হবে। তো সেই জন্য আপনি চেষ্টা করলে হবে, কারণ আপনার মধ্যে আগ্রহ উদ্দীপনা না থাকলে আপনি আগাইতে পারবেন না। সেজন্য চেষ্টা, ফিকির, মেহনত করলে ইনশাআল্লাহ আপনার সফলতা অর্জন করবেন। তো যদি যারা আগ্রহ আছেন সরাসরি প্র্যাকটিক্যাল কোর্সটা করার জন্য, এখানে আপনি ট্রেনিং এর মধ্যে আপনি হিজামা পলিপাসের জন্য হিজামার আসবাবপত্র পেয়ে যাবেন, পলিপাসের চিকিৎসা পাবেন, পাশাপাশি আপনি হচ্ছে অর্শ, পাইলস, গ্যাস, এনালপিসার পেস্টুলার এই ট্রেনিংটা করতে পারবেন। অনলাইনে উদ্যোক্তা হওয়ার বাস্তব কৌশলগুলো শেখানো হবে এবং এইটা হচ্ছে সুন্দর একটি পরিবেশ, এসির মধ্যে বসে আপনি এই কোর্সটা করতে পারবেন এবং অনলাইনে আপনি পরিপূর্ণভাবে আপনি এখান থেকে হালালভাবে ইনকাম করার রাস্তাগুলো খুঁজে পাবেন এবং কোর্স শেষে আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, যেটা দিয়ে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন। এটা হচ্ছে 3200 টাকা মোট টোটালি খরচ, 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন এখন, আর 3000 টাকা আপনার ট্রেনিং এর দিন লাগবে। এইটা হচ্ছে আমাদের কথা। তো আপনারা যারা আগ্রহ আছেন, উদ্দীপনা আছে আপনাদের মধ্যে, তারা আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। তো আমি আমাদের জানেন 10টা 20-এ আমাদের একটা কোর্স আছে, তো এই জন্য আমি বিদায় নিতে চাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ইনশাআল্লাহ। আমি মেসেজ অপশন চালু করে দিয়েছি, 1 মিনিট। আপনারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, যে গ্রুপে আছেন, যদি কোনো বিষয় থাকে আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। আর আমরা সারা বাংলাদেশে আমাদের সরাসরি এজেন্ট দিচ্ছি সামনে ইনশাআল্লাহ, অল্প কিছুদিনের মধ্যেই আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশের এজেন্টগুলো ইনশাআল্লাহ, সারা বাংলাদেশে আমাদের এজেন্টগুলো মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গাতে প্রোডাক্ট পাবেন। এজেন্ট যারা নিতে চাচ্ছে এজেন্ট নিতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা নিতে যাবেন তারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।